দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কের সিনে বাংলা চ্যানেল থেকে। আর আমাদের এই অনুষ্ঠান আপনাদেরই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে সাজানো। আর প্রতিবারের মতোই আমি আছি আপনাদের সাথে ডক্টর নাসরিন কাদের। আর আপনারা এও জানেন আমাদের প্রতিটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদেরই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে আসছেন। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর মনজিলা রহমান। ডক্টর রহমান MBBS পাশ করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, রেসিডেন্সি সম্পন্ন করেছেন OBGYN অথবা স্ত্রী এবং প্রসূতি বিদ্যার উপর, সেটি করেছেন ডাউন স্টেট ইউনিভার্সিটি হসপিটাল থেকে। এরপর দীর্ঘদিন অ্যাটেন্ডিং গাইনোকোলজিস্ট হিসেবে নিয়োজিত ছিলেন নোইস মেমোরিয়াল হসপিটাল এবং বর্তমানে অ্যাটেন্ডিং গাইনোকোলজিস্ট হিসাবে কর্মরত আছেন সেন্ট জনস এপিস্কোপাল হসপিটাল। এছাড়াও দীর্ঘদিন ধরে বাঙালি কমিউনিটিতে মহিলাদের বিশেষ সেবা দিয়ে আসছেন। আসুন আমন্ত্রণ জানাই ডক্টর মনজিলা রহমান। ডক্টর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। ধন্যবাদ ডক্টর নাসরিন কাদের আপনাকে এবং সিনে বাংলার যারা কলাকুশলী রয়েছেন ক্যামেরার পিছনে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ আমরা জেনে নিব অ্যাবনর্মাল ব্লিডিং অথবা মহিলাদের অস্বাভাবিক রক্তক্ষরণ সম্বন্ধে। ডক্টর রহমান, আমাদেরকে যদি একটু বলে দেন যে মহিলাদের অস্বাভাবিক রক্তক্ষরণ বলতে আমরা কি বুঝাচ্ছি? শুধু দর্শক বৃন্দ, অস্বাভাবিক রক্তক্ষরণ বলতে আমরা আসলে যেটা বুঝি তার আগে আমি একটু মাসিক সম্পর্কে বলতে চাই। পূর্ণাঙ্গ বয়স্ক মহিলাদের যাদের বয়স 18 থেকে 45 বা 50 বছর, প্রতি মাসে যে মাসিক হয় 5 থেকে 7 দিন, প্রতি 23 বা 28 দিন পরপর সাধারণত মাসিক হয়ে থাকে। তো এই মাসিকটা যদি 7 দিনের পরে 7 দিন থেকে 10 দিন অতিরিক্ত হচ্ছে এবং প্রতিদিন যদি 7টা বা 8টা প্যাড যারা ইউজ করে থাকেন এবং প্রতিটি প্যাড যদি ভিজে যাচ্ছে, পুরোপুরি ভিজে যাচ্ছে, তার অতিরিক্ত হয়, তখন সেটা আমরা অস্বাভাবিক রক্তক্ষরণ বলে থাকি। অস্বাভাবিক রক্তক্ষরণ সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে যেটা বিভিন্ন হরমোনাল কারণে হতে পারে। আমি যদি মনে করি যে আমাদের শরীরটা একটা যন্ত্রের মতো, তাহলে যন্ত্রের মধ্যে যে আমাদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেটা তার। তো হরমোনগুলোকে আমি সাধারণত মনে করি একটা তারের মতো। তো হরমোনগুলো যেটা হয় যে অস্বাভাবিকভাবে যদি আনব্যালেন্স হয়ে যায়, মিনিং স্বাভাবিকতা যদি হারিয়ে ফেলে, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে। আমাদের গলার সামনে যে একটা গ্ল্যান্ড রয়েছে সেটাকে আমরা বলি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে সাধারণত থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে। এটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়। ব্রেস্ট থেকে যে মিল্ক যেটা হচ্ছে বা প্রোল্যাকটিন হরমোন, সেটার কারণে অনেক সময় অস্বাভাবিক রক্তক্ষরণ। তাছাড়া আমাদের মহিলাদের যে হরমোন রয়েছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, সেটার কারণে হতে পারে। সাধারণত দেখা যায় যে অনেক মহিলাদের পলিসিস্টিক ওভারি একটা সিনড্রোম রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে হরমোনাল আনব্যালেন্স বা অস্বাভাবিকতার কারণে রক্তক্ষরণ হচ্ছে। 2 নম্বর যেটা আমরা বলতে পারি, জরায়ুর মধ্যে ফাইব্রয়েড বা টিউমার রয়েছে। সেই টিউমারটা যেটাকে আমরা বলি ফ্রেন্ডলি টিউমার, সেটার কারণে অনেক সময় অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে। বা পলিপ যেটা আছে, পলিপটা যেটা হয় আপনার যে আমাদের গ্রেপ, যে আঙুরের মতো, তো ওটা অনেক সময় দেখা যাচ্ছে যে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে। তারপরে যেটা হয় যে 3 নম্বর যেটা আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে যে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, সেটা যদি কোনো কারণে কমে যায়, যেমন বিভিন্ন রোগ রয়েছে হিমোফিলিয়া, AB, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, এগুলি যদি আপনার কমে যায় কোনো কারণে, অথবা বিভিন্ন ধরনের ওষুধ কেউ যদি সেবন করে থাকে যেমন অ্যাসপিরিন বা ব্লাড থিনার, সে কারণেও দেখা যাচ্ছে যে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে। আচ্ছা, আর এটা আপনি বললেন যাদের মাসিক চলাকালীন সময়, আর যদি মাসিক বন্ধ হওয়ার পর কারো কোনো রক্তক্ষরণ হয়, সেগুলো কি কি কারণে হতে পারে, অথবা কখন আপনি তাদেরকে বলবেন অস্বাভাবিক রক্তক্ষরণ? হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন বলেছেন আপনি। সাধারণত দেখা যায় যে মেনোপজ বলতে কি বুঝছি, মেনোপজ সাধারণত যে মাসিক যখন বন্ধ হয়ে যায় 1 বছর পুরোপুরি, হ্যাঁ, এর মধ্যে আর কোনো মাসিক হচ্ছে না, তাকে আমরা বাই ডেফিনিশন আমরা সাধারণত মেনোপজ বলে থাকি। এখন মেনোপজ বা মাসিক যাদের বন্ধ হয়ে গেছে, তখন যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে, সেটা আমাদের চিন্তা করতে হবে
হবে যে কোনো ইউটেরাইন ক্যান্সার আছে কিনা, জরায়ুর মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সাধারণত 60 থেকে 70% ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে মাসিকের যে জায়গাটা ওটা অনেক সময় আপনার শুষ্ক হয়ে যায়। তো শুষ্ক হলে যেটা হয় যে অনেক সময় আপনার অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে। তো ওই সময় মহিলাদের যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয় তখন আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আমাদের দেখতে হবে যে তার কোনো ক্যান্সার রয়েছে কিনা বা টিউমার রয়েছে কিনা সেটা করতে হবে। সাধারণত আমরা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম করে যে লাইনিংটা রয়েছে বা আবরণ রয়েছে জরায়ুর মধ্যে সেটা দেখতে হবে যে কত মিলিমিটার, সেটার উপর ভিত্তি করে বায়োপসি করতে হবে, যে যেটা আমি বললাম আগেও যে ক্যান্সার আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তাহলে কোনো মহিলা যদি আপনাদের কাছে আসেন, যে একজন মনে করেন 25 অথবা 30 বছর বয়সী মহিলা আপনার কাছে আসলো, তার 7 দিনের বেশি রক্তক্ষরণ হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে এবং ঘন ঘন প্যাড চেঞ্জ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে 25 থেকে 30, সাধারণত দেখা যাচ্ছে যে এই ধরনের প্রচুর পেশেন্ট আসে। যেমন ধরেন নর্মাল আমার একটা ডেতে দেখা যাচ্ছে যে 25 থেকে 30টা পেশেন্ট সাধারণত দেখে থাকি। তো দেখা যাচ্ছে যে 3 থেকে 4 জন পেশেন্টের পরপরই এই ধরনের সমস্যা আসছে, যেটা অস্বাভাবিক রক্তক্ষরণ। মহিলাদের এটা খুবই কমন সমস্যা। তো আমরা যেটা করে থাকি, যখন একটা পেশেন্ট আমার কাছে আসে বা রোগী আমার কাছে আসে, আমি সাধারণত মাথা থেকে পা পর্যন্ত প্রথমে তাকে দেখে নেই। তারপরে আমরা এক্সামিন করছি, পরীক্ষা করছি তার জরায়ুটা অনেক বড় আছে কিনা। হ্যাঁ, জরায়ুটা যদি বড় থাকে তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করি। আর যেটা আমি আগেও বললাম যে বিভিন্ন কারণে যে রক্তক্ষরণ হতে পারে, যে হরমোনাল কারণগুলো, হ্যাঁ, সেই জিনিসগুলো আগে আমাদের মানে রুল আউট করতে হবে, যে মেকশিওর করতে হবে যে তার কোনো অন্যান্য হরমোনের কোনো সমস্যা নেই। তো দেখা যাচ্ছে যে সব ঠিকই আছে, কোনো হরমোনের কোনো অসুবিধা নেই, থাইরয়েড হরমোন সবকিছুই ঠিক আছে। তখন দেখা যায় যে অনেক সময় অ্যানোভুলেশন, মানে মাসিক হওয়ার সাধারণত একটা মাসিক যদি 28 দিন হয়ে থাকে, 28 দিনের 14 দিন আগে যখন ডিম্বাণু থেকে যে ডিমটা বের হয় ওটা অনেক সময় কোনো কারণে বের হচ্ছে না, সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি অ্যানোভুলেশন। তো এটার কারণে অনেক সময় যেটা হচ্ছে মহিলাদের হরমোনাল কারণটা, যদি সহজভাবে আমরা যদি বলি যে হরমোনের যদি কোনো ভারসাম্যহীনতা হয় তাহলেই হতে পারে। সেটা 1 নম্বর কারণ। সেটা 1 নম্বর কারণ। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের জন্য, মহিলাদের জন্য। তাদের ক্ষেত্রে আপনার উপদেশগুলো কি হবে? হ্যাঁ, তো আমরা সাধারণত যেটা আপনি বললেন যে অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে 8 থেকে 10 দিন বা 15 দিন, আমরা সেখানে অবশ্যই বায়োপসি করি না, কারণ সাধারণত 35 বছর বয়সের পরে দেখা যাচ্ছে যে ইউটেরাইন ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারটার খুব বেশি প্রবণতা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, হরমোনাল ওষুধ, যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি শুধু যে জন্ম নিয়ন্ত্রণ করছে তা না, সেটা আবার বিভিন্ন যেটা মাসিকের যে হরমোনটাকে রেগুলেট করে। জি, এক্সকিউজ মি। জি, আচ্ছা। তারপরে বিভিন্ন ধরনের হরমোনাল ওষুধ আছে। এক তো জন্ম নিয়ন্ত্রণ বড়ি, যেটা আপনার 28 দিন, 21 দিন প্লাস 7 দিন সাইকেল যেটা আছে। তারপরে আমাদের প্রোভেরাও রয়েছে, ইনজেকশন রয়েছে 3 মাস পর পর। যেমন অনেক পেশেন্ট বলছে যে আমার প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে, আমার আসলে আর চাচ্ছি না যে আমার রক্তটা টুমাচ হোক, আমি চাই যে মাসিকটা বন্ধ করে ফেলতে। তো তখন দেখা যায় যে অনেক সময় আমরা ইনজেকশনও দিয়ে থাকি সেক্ষেত্রে। তো ইনজেকশনটা যেটা করে অনেক সময় আপনার একদম বন্ধ করে দেয়, মাসিকটা একদম বন্ধ করে দিল। তো বা এটা দিয়েও আমরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি এইটা। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রসেসটাও যখন কাজ হচ্ছে না, এই প্রক্রিয়াটা, আর একটা যেটা আমরা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমাদের এই উন্নত দেশে এটা একটা জিনিস যে আমরা জরায়ুটা সবসময় কেটে ফেলে দিই না। হ্যাঁ, যেটা বলে হিস্টেরেক্টমি, এটা আমরা শেষ পর্যায়ের জন্য রেখে দিই, যখন কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, জীবন ঝুঁকিপূর্ণ কারণ, সেই ক্ষেত্রে আমরা সাধারণত জরায়ুটা ফেলে দিই। তো হরমোন বা এসব ওষুধে যদি দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, তখন আমরা আরেকটা জিনিস আমরা ব্যবহার করি, যেটা এখন উন্নত বিশ্বে প্রায় দেখা যাচ্ছে, আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। এটা হচ্ছে আমরা কপার টি হিসেবে জানতাম, কপার টি এবং মারিনা। মারিনা হচ্ছে আপনার হরমোনাল,
আচ্ছা। হরমোনাল বলতে এটা আপনার 5 বছর। তো অনেক সময় দেখা যাচ্ছে যে অস্বাভাবিক রক্তক্ষরণে এই মারিনা বা আইউডিটা অনেক কাজে আপনার দিচ্ছে। রক্ত নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। আচ্ছা, তারপর কিন্তু তো এই সময় একটু যদি প্রশ্ন করি যে জি, আপনি অবশ্যই। বারবার বলছেন যে ইয়াং অবস্থায় যারা আসছে অস্বাভাবিক রক্তক্ষরণ নিয়ে, তাদেরকে আপনি জন্ম নিয়ন্ত্রণের বড়ি অথবা ইনজেকশন দিচ্ছেন অথবা কপারটি আইউডি দিচ্ছেন, কিন্তু ওনারা যদি ওই সময় সন্তান নিতে চান তাহলে ওনারা কি করবেন? এটা চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। তো আমরা সাধারণত অস্বাভাবিক রক্তক্ষরণটা প্রথমে আমরা আগে রেগুলেট করে নিতে চাচ্ছি, নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, তারপরে সে যদি মানে বাচ্চা নিতে চাচ্ছে সেটা পরের স্টেপ। কারণ দেখা যাচ্ছে যে যদি হরমোনটা ঠিকমতো আপনার নিয়ন্ত্রণে না আসে, তখন তো আর বাচ্চা বা আপনার যে ওই প্রক্রিয়াটা সেটা তো আপনার প্রেগনেন্ট হবেন না, হওয়ার তো চান্স নেই, কারণ আমাদের ওভুলেশনটাই অ্যাচিভ হচ্ছে না, মানে ডিম্বাণু থেকে তৈরি হচ্ছে না। এক্স্যাক্টলি। ওটা যদি না হয় তাহলে তো আমাদের ওই সম্ভাবনাটা হচ্ছে না ওই আমাদের ওই পেশেন্টের জন্য। জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি তাদের অনেক দিন অপেক্ষা করতে হয়? না, অনেকদিন অপেক্ষা করতে হবে না। এখন প্রতিটা কেস বাই কেস ডিফারেন্ট, এক একটা পেশেন্ট, এক একটা রোগী, এক একটা রোগীর চেয়ে ডিফারেন্ট। এখন আমি আপনাকে একটা কেস দিচ্ছি, একটা সিনারিও দেখাচ্ছি যে একটা মহিলা এরকম আসলেন, যেটা বললেন 25-30 বছরের, তার রক্ত এরকম অস্বাভাবিক হচ্ছে। তো আমরা সাধারণত দেখি তার মাসিকটা কিরকম হচ্ছে। যখন তার মাসিক শুরু হয়েছে, সাপোজ তার 13 বছর বয়সে মাসিক শুরু হয়েছে, তো 13 বছর থেকেই কি এরকম হচ্ছে নাকি লাস্ট 2-3 মাস ধরে এরকম হচ্ছে? তো সবগুলো জিনিস আমরা আসলে বিবেচনা করতে হবে। সেই বিবেচনা করে তো অ্যাকিউট যে সিচুয়েশনটা, মানে এখন যে সমস্যাটা, যে তার রক্তক্ষরণ, ওই জিনিসটা যখন আমরা মোটামুটি নিয়ন্ত্রণে, তারপর আমরা ওই পরবর্তীতে আমরা জানতে পারি। দেখা যাচ্ছে সে কোনো কিছু নিয়েছে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়েছে বা কোনো কিছু সেবন করেছে, সেটার কারণে হচ্ছে। যেটা বললাম যে প্রত্যেকটা রোগী এক একজনের চেয়ে ডিফারেন্ট। তো হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কি করছে, তার মেডিকেল প্রবলেম কি, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোনো মহিলা যদি আপনাদের কাছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু রক্তক্ষরণ নিয়ে আসেন, তখন আপনারা কি করছেন? যেটা বললাম যে যদি তার মেনোপজ হয়ে থাকে, মানে তার মাসিক বন্ধ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তো যদি 1 বছর হয়ে থাকে তখন তো আমরা সে কথাটা আগেই বলেছি। কিন্তু যদি দেখা যায় যে 1 বছর হয়নি, 5 মাস বন্ধ হয়েছে, তার বয়স ধরেন 40 থেকে 45, 5 মাস বন্ধ হলো বা 3 মাস বন্ধ হলো, আমরা সাধারণত বলি যে আপনি আপনার মাসিকের যে প্রতি মাসের যে সাইকেলটা, ওটা দেখে রাখেন, লিখে রাখেন, কারণ তাকে পুরোপুরি মেনোপজ হিসেবে আখ্যায়িত করা যাচ্ছে না। হ্যাঁ, তো অনেক সময় দেখা যাচ্ছে যে মেনোপজের আগে যে সিম্পটম গুলা প্রবাবলি সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। ডক্টর মঞ্জিলা রহমান আমাদের সাথে দর্শক চলে এসেছেন হাসিন, ভার্জিনিয়া থেকে। হাসিন, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, শুনতে পাচ্ছেন? লাইনে আছেন হাসিন, ভার্জিনিয়া থেকে? লাইন বোধহয় কেটে গেছে। যাই হোক, না, আছেন, লাইনে আছেন, বলে ফেলুন হাসিন আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন, প্রশ্ন বলুন। আচ্ছা, আমার বয়স 50 বছর। আচ্ছা। আমার 14 বছর আগে হিস্টেক্টমি হয়েছিল। আচ্ছা। ফাইব্রয়েড থাকাতে পুরো ইউটারাসে ফেলে দিয়েছিল। আচ্ছা। তো তারপর থেকে আমি আজকে 14 বছর থেকে প্রিমারিন খাচ্ছি। আপনি তো জানেন যে প্রিমারিন ওই হরমোনাল ওষুধ মনে হয়। জি জি। তো এখন কি আমার এটা এতদিন কন্টিনিউ করা যাবে? আর কি কন্টিনিউ করতে পারবো? আচ্ছা, খাওয়া কি উচিত? এটা আমাকে আচ্ছা। আর আপনার এখন কোন রকমের কোনো ব্লিডিং নেই তো? কোনো কিছু? না, আমার হিস্টেক্টমি হয়ে গেছে। আর ঠিক আছে, 50 বছর বয়স, আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। কিন্তু আমি আর এই ওষুধটা খেতে চাচ্ছি না, প্রিমারিন খেতে চাচ্ছি না, কিন্তু না খেলে কি আমার কোনো অসুবিধা হবে? আচ্ছা, খাওয়াতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে এখন? খাওয়াতে অসুবিধা হচ্ছে, আমার ওই ব্লাড প্রেশার হাই, সবসময় 90/140। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন করব, আপনার ফ্যামিলিতে কি কোনো ব্রেস্ট ক্যান্সার অথবা জরায়ুর ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা আপনার ফ্যামিলিতে? না, আমার মায়ের ব্লাড ক্যান্সার, কিন্তু ব্রেস্ট ক্যান্সার না, ব্লাড ক্যান্সার। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি চমৎকার প্রশ্ন করার জন্য।
থ্যাংক ইউ আপা। অসংখ্য ধন্যবাদ। 50 বছর বয়স, 14 বছর আগে জরায়ু ফেলে দিয়েছেন, হরমোন ওষুধ খাচ্ছেন, কতদিন ওনার কন্টিনিউ করা উচিত? মিস হাসিনা, আপনার চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা একটা আসলে খুব সুন্দর প্রশ্ন। আমি যেটা বলতে চাই, সাধারণত আমরা এই উন্নত দেশে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যখন আমরা কাউকে দিয়ে থাকি, তখন আমরা বলি যে আপনি যেটা বললেন তাকে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, এটার সম্ভাবনা থাকে। এখন হবেই যে তার কোনো ঠিক নেই। ওনার প্রশ্ন ছিল উনি কি কন্টিনিউ করবেন, নট নেসেসারি, কারণ এটার অনেক ডিফারেন্ট কন্ট্রোভার্সিয়াল আপনার রিসার্চ করে দেখা গেছে যে হার্টের প্রবলেম হতে পারে, অনেক এ ধরনের কথা হচ্ছে। তো আপনি যেহেতু 14 বছর খেয়েছেন, আমার মনে হয় যে আপনি এটা সাধারণত আপনার যেহেতু প্রিম্যাচুর মেনোপজ করে দিয়েছিল তাকে, সেজন্য তাকে প্রেমারিনটা দেয়া হয়েছিল। আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন খান, আপনার ডাক্তারের সাথে আপনি ফলো আপ করুন যে আপনার অস্টিওপোরোসিস বা বোন স্ক্যান এই জিনিসটা করেছে কিনা। আর আমার যেটা মনে হয় যে আপনি ফলো আপ করুন আপনার জিওয়াইনের সাথে। আপনার প্রেমারিনটা খাওয়ার আমার মনে হয় না আর দরকার রয়েছে। আর উনি যেটা আপনাকে বললেন যে ব্লাড প্রেশার আপনার একটু হাই, তো এটা সাধারণত কন্ট্রোভার্সিয়াল। আমরা সাধারণত পেশেন্টের সাথে এটার রিস্ক বেনিফিট নিয়ে সব সময় আলোচনা করি যে এগুলো খেলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি ক্যালসিয়ামটা অবশ্যই খাবেন উইথ ভাইটামিন ডি অ্যান্ড ম্যাগনেসিয়াম, যেটা আপনার হার্টের জন্য করবে। আর আপনি ফলো আপ করুন আপনার মেডিকেল ডাক্তারের সাথে, যেহেতু আপনার মায়ের ব্লাড ক্যান্সার রয়েছে, সো আপনার মেক শিওর করতে হবে যে আর কোনো ক্যান্সার নেই। আর ম্যামোগ্রাম এই জিনিসটা অবশ্যই করবেন আপনি প্রতি বছর। খুবই চমৎকার ডক্টর রহমান। ডক্টর হাসিনা, আপনার জন্য একটু সহজ করে দিই, অন্যান্য দর্শকরা যাতে উপকৃত হন। খুব অল্প বয়সে যদি আমাদের জরায়ু ফেলে দিতে হয়, আমাদের প্রধান যে সমস্যাটি দেখা দেয় সেটা হচ্ছে আমাদের মহিলাদের শরীরে কিছু হরমোন থাকে, যে হরমোনগুলো আমাদের প্রতিদিন শরীরের গঠন এবং আমাদের হাড় তৈরি শক্ত রাখার জন্য প্রয়োজন পড়ে। কিন্তু খুব অল্প বয়সে আমরা যদি জরায়ু ফেলে দিই, সেই হরমোনটাই আপনি রিপ্লেস করছেন হরমোন ট্যাবলেট অথবা ইনজেকশন এর মাধ্যমে। যেহেতু আপনি 14 বছর অলরেডি ইনজেকশনটি অথবা ওষুধটি নিয়েছেন, আপাতত 50-এর পর ডক্টর মঞ্জিলা রহমান সুন্দরভাবে বলেছেন আপনার হয়তো আর দরকার হবে না, কিন্তু আপনাকে অবশ্যই ক্যালসিয়াম, ভিটামিন ডি খেতে হবে। আপনি সবসময় নিয়মিত ডাক্তারের আন্ডারে থেকে ম্যামোগ্রামগুলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ হাসিনা আপনার প্রশ্নের জন্য। আমাদের সাথে আছেন এখন ইসরাত নিউ ইয়র্ক থেকে। ইসরাত, বলুন আপনার প্রশ্ন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন ইসরাত। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমার বয়স 46। জি আমার বয়স 46। জি বলুন। আমি মানে জানতে চাইছিলাম যে এই আমার লাইগেশন হচ্ছে 2004-এ। আচ্ছা, এখন কি আমি এটা ওপেন করতে পারি আবার? আচ্ছা, 2004-এ আপনার বয়স এখন 46। আপনার কি ছেলে মেয়ে আছে কতজন? হ্যাঁ, এক মেয়ে 15 বছর, আর মেয়ের বয়স 12। 15 এবং 12 আপনি লাইগেশন করেছেন, আপনি এখন আবার ওপেন করতে চাচ্ছেন, তার মানে আপনি আবার সন্তান নিতে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার বয়স 46, উনি আবার সন্তান নিতে চাচ্ছেন, লাইগেশন করেছেন 2004, তার মানে আজ থেকে 8 বছর আগে। আপনি কি মনে করেন ডক্টর রহমান? মিস ইসরাত, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এটা একটা চমৎকার প্রশ্ন। আমি যেটা মনে করি, প্রথমে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। বয়সের একটা ফ্যাক্টর, যেহেতু ওনার বয়স 46, মানে অ্যাডভান্স ম্যাটারনাল এজ, এই বয়সে সাধারণত হাই রিস্ক প্রেগন্যান্সি। তারপরে 2 নম্বর, হাই রিস্ক প্রেগন্যান্সিটা যদি আমরা একটু সহজ করে বলে দিই। হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আমরা বুঝি যখন বয়স 35-এর উপরে থাকে, তখন সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল বাচ্চা ধরেন অটিস্টিক বাচ্চা বা ডাউন সিনড্রোম, এই ধরনের বাচ্চা হওয়ার চান্স থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2, সাধারণত দেখা যায় যে মানে বয়স কোনো ফ্যাক্টর না। আমি সবসময় বলি আমার পেশেন্টের কাছে যে বয়স একটা নাম্বার, কিন্তু তারপরও আনফর্চুনেটলি আমাদের রিপ্রোডাক্টিভ এজে আমাদের মহিলাদের একটা বয়সের যে ব্যাপার আছে, বিশেষ করে এই প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা একটা কিছুটা ব্যাপার। যেমন ব্লাড প্রেশার বাড়তে পারে 35-এর পরে, তারপরে ডায়াবেটিস হওয়ার চান্স থাকতে পারে। হ্যাঁ, আর তারপরে ওনার জানতে হবে যে টিউবাল যে লাইগেশনটা করেছে
কি ধরনের লাইগেশন, ওটা কি কেটে পুড়ে বার্ন করে দিয়েছে নাকি আপনার রিং দিয়েছে, কিভাবে? আর যেটা হয় যে এরকম একটা টিউবটাকে যদি আমরা কাটি এবং পুড়িয়ে ফেলি, তখন দেখা যায় যে দুটো টিউব যখন আবার লাগানো হয় তখন অনেক আপনার ইনফ্লামেশন বা স্কারিং করতে পারে। তো সেটার একটা সমস্যা আছে, জানতে হবে যে কি ধরনের লাইগেশন করেছে। সম্ভব, কিন্তু কথা হচ্ছে যে কতটুকু প্রেগন্যান্সি হবে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেহেতু তার বয়স হচ্ছে 46, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত 28-29 বছর বয়সের পর থেকে প্রেগন্যান্সিটা আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তো সবগুলো ব্যাপার মাথায় রাখতে হবে এবং আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত এই যে সার্জারিটা এরা করবে হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজিস্ট। এরা আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেইড বা এসব কভার করে না। এটা আপনার পকেট থেকে হয়তো পয়সা দিতে হবে, আচ্ছা, হয়তো তার আইভিএফ এসব। যাই হোক, তাহলে ওনার প্রশ্নের উত্তরে ইসরাত আপনার প্রশ্নের উত্তরে জানিয়ে দিচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, অবশ্যই টিউবার লাইগেশনকে আবার ব্যাক করে আনা যায়, ডিপেন্ড করছে আপনার কি ধরনের অপারেশন হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে ডক্টর রহমান একটি কথা বলেছেন, মহিলাদের আমাদের সন্তান ধারণের ক্ষেত্রে বয়স একটু কারণ ব্যাপার বটে। কারণ ডক্টর রহমান বলেছেন 40-এর পর থেকে আমরা যদি সন্তান ধারণ করি বাচ্চার কিছুটা সমস্যা হতে পারে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মায়ের বয়সের উপর বাচ্চাদের অটিজম অথবা জন্মগত কিছু সমস্যা হতে পারে। তারপরেও আপনি যদি সন্তান নিতে চান, অবশ্যই আপনার পক্ষে সন্তান নেওয়া সম্ভব। আমাদের সাথে আছেন এখন হাসিনা লস অ্যাঞ্জেলেস থেকে। হাসিনা, বলুন আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা একটু অন্যরকম। জি বলুন। আমার মেয়ের বয়স 19। জি। তার 4 মাস থেকে পিরিয়ডটা বন্ধ আছে। আচ্ছা। আমি ঠিক বুঝতে পারছি না, ডাক্তার টেস্ট করেছে, বলছে হরমোনের কিছু একটা টেস্ট করেছে, বলছে সবই ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে বলছে। এটা নিয়ে আমার একটু চিন্তা লাগছে, এটা কি ঠিক হবে কিনা। আচ্ছা, রেগুলেশনের জন্য বলছে এটা তোমার খেলে ঠিক হবে। আচ্ছা, আপনার মেয়ের ওজন এবং উচ্চতাটা একটু জানতে হবে আমাদের। ওজন 126 পাউন্ড, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। আচ্ছা, ওজন অনুযায়ী উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে। যাই হোক, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেক আনম্যারিড মেয়ে তো আমার একটু টেনশন লাগছে, জন্ম নিয়ন্ত্রণ এই যে পিলগুলো খেতে বলছে, তো আমি ঠিক বুঝতে পারছি না এটা কি করা যায়। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, কারণ আমাদের অনেক দর্শক আজ এই প্রশ্নের উত্তর থেকে উপকৃত হবেন। 19 বছর ওনার মেয়ের বয়স, মাসিক বন্ধ হয়ে গেছে গত 4 মাস। এখন ওনার প্রশ্ন হচ্ছে ডাক্তার মেয়েকে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেতে দিয়েছে, এখন উনি সেটি নিয়ে চিন্তিত। আপনি কি মনে করেন? কিছু প্রশ্ন ছিল আমার। ওনার মেয়ের বয়স 19 বছর, কবে মাসিক শুরু হয়েছিল? মাসিক ওনার শুরু ছিল আমি আশা করছি 13-14 বছর বয়সে প্রবাবলি, এবং টিল 4 মান্থস পর্যন্ত, 4 মাস পর্যন্ত, লাস্ট 4 মাস। তো আমি ভাবছি যে প্রবাবলি তাই। এবং আমরা যে প্রথমে যে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন হরমোনাল, তো উনি বোধহয় বললেন যে হরমোন সব ঠিক আছে, কোনো সমস্যা নেই হরমোনে। তো আমার মনে হয় সেক্ষেত্রে যদি ডাক্তার মনে করেন, এবং আমি আশা করছি যে নিশ্চয়ই পেশেন্ট সেক্সুয়ালি অ্যাক্টিভ না, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় হরমোনটা শুধু জন্ম নিয়ন্ত্রণের জন্যই না, এটা আপনার বিভিন্ন ধরনের ভালো এফেক্ট রয়েছে। যেমন আমরা সাধারণত এটা আমরা ব্যবহার করে থাকি যে মাসিকটাকে মানে নিয়ন্ত্রণ করার জন্য, তো সেই জিনিসটা খুব মানে কার্যকরী। তো আমি জানি যে আমরা আমাদের মানে যে কালচারে যে এই জিনিসটা একটু আমরা মেনে নিতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক আছে এই মুহূর্তের জন্য, এটা ঠিক আছে। এটাই ট্রিটমেন্ট, হ্যাঁ। আর তা না হলে তো আর এই মুহূর্তে মাসিক হবে না। সুতরাং আমার মনে হয় আপনি নির্দ্বিধায় আপনার মেয়েকে এটা সেবন করতে দিন, আমার মনে হয় উনি উপকৃত হবে। ঠিক আছে দর্শক, আমরা ডক্টর মঞ্জিলা রহমানের কাছ থেকে জেনে নিলাম 19 বছর অথবা এই বয়সী মেয়েদের যাদের মাসিক বন্ধ হয়ে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে একমাত্র না, প্রধান ট্রিটমেন্ট জন্ম নিয়ন্ত্রণের বড়ি। কারণ হরমোনাল ইমব্যালেন্সের কারণে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই জন্ম নিয়ন্ত্রণের বড়িগুলোই আপনার মেয়ের মাসিকটাকে আবার নিয়ন্ত্রণে চলে আসবে। কাজেই আপনি এটি নিয়ে চিন্তিত হবেন না। আর আমি ওজন উচ্চতা জিজ্ঞেস করেছিলাম কারণ অনেক সময় যদি আমাদের অল্প বয়সী মেয়েদের ওজন বেড়ে যায়, সেই ক্ষেত্রেও মাসিক বন্ধ হয়ে যাওয়ার একটি
প্রবণতা থাকে। আমাদের সাথে আছেন এখন লায়লা নিউ ইয়র্ক থেকে। লায়লা, বলুন আপনার প্রশ্ন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার বয়স 31। জি। তো আমার পিরিয়ড অলওয়েজ রেগুলার, কিন্তু গত 6 মাস যাবত আমার খুব ইরেগুলার না, ঠিক মানে পিরিয়ড একবার শুরু হলে আর সহজে বন্ধ হয় না, বন্ধ হতে চায় না। লাইক মাসে হয়তো আমি 5-6 দিন ভালো থাকি, আর সবসময় আমার ব্লিডিং হয়, বাট খুব অল্প ব্লিডিং, কোনো পেইন বা কোনো কিছু নেই। আচ্ছা। তো আমার গাইনোকোলজিস্ট আমাকে বার্থ কন্ট্রোল পিল খেতে দিয়েছেন। জি জি। তো আমি গত 2 মাস ধরে কন্টিনিউ করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, আমার একই প্রবলেম চলছে এখনো। আচ্ছা। তো এখন তাহলে আপনি বললেন যে মাত্র 5-6 দিন ভালো থাকেন, তার মানে 28 দিনের মধ্যে আপনার 20 থেকে 21 দিনই আপনার ব্লিডিং হচ্ছে। জি, কিন্তু খুবই অল্প, লাইক স্পটিং, ইটস নট ব্লিডিং। আচ্ছা, স্পটিং। আপনার ছেলে মেয়ে আছে? জি, আমার 2টি ছেলে। 2টি ছেলে আছে। আচ্ছা, আপনার অন্য কোনো অসুখ আছে কিনা? থাইরয়েডের হরমোন, থাইরয়েড সমস্যা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চমৎকার একটি প্রশ্ন। হ্যাঁ, চমৎকার প্রশ্ন মিস লায়লা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি, ওনার মাসিকটা কি সবসময় কি এরকম ছিল নাকি, সেটা একটা প্রশ্ন। আর উনি বললেন যে আমি ধরে নিচ্ছি ওনার থাইরয়েড, প্রোল্যাকটিন এসবের কোনো সমস্যা নেই। তো আমি ঠিক জানি না ওনার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন যে ফিমেল হরমোনগুলো সেগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে মেল হরমোন যেটা টেস্টোস্টেরন, সেটা যদি অনেক বেশি হয়ে যায়, যেটা আমরা আগেও আলাপ করেছি পলিসিস্টিক ওভারি, ওটার কারণেও আনব্যালেন্সড হয়। আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বার্থ কন্ট্রোল পিল আমরা অনেক সময় দিয়ে থাকি, জন্ম নিয়ন্ত্রণ বড়ি, একটু সময় লাগে যে আপনার রেগুলেট হতে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ব্র্যান্ডের, একটা পার্টিকুলার ব্র্যান্ডের মানে জন্ম নিয়ন্ত্রণটা বড়ি কাজ হচ্ছে না, তখন হয়তো একটু ডিফারেন্ট ব্র্যান্ডের আমরা চেষ্টা করে থাকতে পারি। তো আপনি সেটা আপনার ডাক্তারের সাথে আলাপ করুন। আর আপনি একটু ওনার, আমরা ওজন উচ্চতা কি জেনে নি। আচ্ছা, তো অনেক সময় দেখা যায়, যেটা আমরা আগেও বলেছি, ডক্টর নাসরিন কাদেরের সাথে আমরা আলাপ করছিলাম, যে একটু যদি কেউ মুটিয়ে থাকে, সেটার জন্য অনেক সময় দেখা যায় যে আপনার একটু অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। কারণ আমরা যখন মুটিয়ে যাই, তখন যেটা হয় যে আমাদের যে ফ্যাট সেলগুলো সেটা ভেঙে এক্সেসিভ অ্যাবনর্মাল, মানে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো, হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর তার পলিসিস্টিক ওভারি আছে কিনা। পলিসিস্টিক ওভারিটা যদি একটু সহজ ভাবে। অবশ্যই, পলিসিস্টিক ওভারি হচ্ছে ওই ওজনের সাথে একটা ব্যাপার আছে। সাধারণত দেখা যায় যে 50 থেকে 70% মহিলারা এই পলিসিস্টিক ওভারিতে ভোগে। সেটা বিভিন্ন ধরনের ইথনিক ব্যাকগ্রাউন্ড আজকে। কিন্তু কি হয় আমাদের ডিম্বাণুতে, কি হয় ডিম্বাশয় যেটা হয়, অনেক ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড করলে নেকলেস অ্যাপিয়ারেন্স, আমরা যে মহিলারা নেকলেস পরে থাকি, অনেক সময় নেকলেস ছোট 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 সিস্টের মতো দেখা যাচ্ছে ওভারিতে। তো এটা একটা সিনড্রোম, বিভিন্ন ধরনের হতে পারে। অনেক সময় অনেকের প্রচুর লোম হতে পারে, মানে চেস্টের মধ্যে হতে পারে, ব্রেস্টের আশেপাশে হতে পারে, তারপরে চিবুকে অস্বাভাবিক লোম হতে পারে। তারপর অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস হতে পারে। এই ধরনের পেশেন্টের ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, তার মানে এই কারণে অস্বাভাবিক রক্তক্ষরণ, অথবা অনেক ক্ষেত্রে আপনার মানে অনেকের মাসিকটা অনেক কম হতে পারে। উনি কিন্তু বলছিলেন, হ্যাঁ, 3-4 বার ধরেন বছরে হলো, আর হলো তো হলো 3-4 মাস থাকলো। আরেকটা জিনিস জিজ্ঞেস করব, উনি কি করা উচিত? আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে? উনি আল্ট্রাসোনোগ্রাম করা উচিত, আরো মানে ইনভেস্টিগেশন করা উচিত, যে যদি থাইরয়েড, প্রোল্যাকটিন ঠিক থাকে, ফিমেল হরমোন, টেস্টোস্টেরন গুলো এগুলি ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে পলিসিস্টিক ওভারি আছে কিনা, অ্যানোভুলেশনের প্রবলেম থাকতে পারে, সেটার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনার জন্য সহজ করে একটু বলে দিচ্ছি, আপনার যেহেতু অনেকদিন থেকে এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার পরও আপনার মাসিক নিয়ন্ত্রণে আসছে না, আপনাকে হয়তো অন্য ব্র্যান্ডের জন্ম নিয়ন্ত্রণ বড়িতে চলে যেতে হবে। আর ডক্টর রহমান বলেছেন মহিলাদের পলিসিস্টিক ওভারি নামে একটি অসুখ থাকতে পারে, সেটি হচ্ছে আমাদের ডিম্বাশয়ে যদি কোনো ধরনের কোনো সিস্ট জাতীয় কিছু থাকে, সেটির কারণেও, মেইনলি আমাদের হরমোনাল কারণেই আমাদের রক্তক্ষরণ বেশি হয়। কাজে আপনি আপনার ডাক্তারের সাথে আলাপ করে আল্ট্রাসোনোগ্রাফিতে চলে যাবেন, আপনার শরীরে আসলে কি সমস্যা হচ্ছে। ডক্টর রহমান, আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে। আপনারা যারা লাইনে আছেন, আপনারা অপেক্ষায় থাকুন, বিরতির পরপরই চলে আসছি আপনার প্রশ্নের উত্তরে।
দর্শক, বিরতির পর পর আবার ফিরে আসলাম। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর মনজিলা রহমান, বিশিষ্ট গাইনোকোলজিস্ট। আর আমরা কথা বলছি অ্যাবনর্মাল ব্লিডিং অথবা মহিলাদের অস্বাভাবিক রক্তক্ষরণ নিয়ে। বিরতির পর পর আমাদের সাথে আছেন MM চৌধুরী, মিশিগান থেকে। বলুন আপনার প্রশ্ন। MM চৌধুরী, মিশিগান থেকে আছেন। হ্যালো, লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি আমার বোনের সমস্যা নিয়ে একটু বলতে চাচ্ছি। জি বলুন বলুন। হ্যাঁ, আমার বোনের 10 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয় নাই। আচ্ছা, আপনার বোনের বয়স কত? হ্যাঁ, আমার বোনের বয়স 35 বছরের। 35 বিয়ে বছর। দিয়ে 3 বছর পর বিএমসি করাইছো। আচ্ছা, এখন যে ডাক্তার দেখাইছে, বলছে টিউবের উপর একটা টিউমার হয়েছে। আচ্ছা তারপর এটা কেটে ফেলছে। আচ্ছা এখন কি বাচ্চার সম্ভাবনা আছে? আচ্ছা, আপনার বোনের বয়স 35, ওনার ওজন উচ্চতা বলতে পারবেন? ওজন মেবি 50 হবে। 50 কেজি হবে। এবং উচ্চতা কেমন হবে ওনার? ওজন তেমন বেশি না, ওজন উচ্চতা অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হবে। আচ্ছা, ডক্টর রহমান, আপনি কি আর কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, যারা যে মেয়েরা মা হতে পারে না, তাদের সিমটম দেখে বলবেন একটু। জি জি, অবশ্যই বলবো। আপনি কিন্তু অসম্ভব সুন্দর একটি প্রশ্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিতে। আমার আসলে কিছু প্রশ্ন ছিল জি। যে আমার বোনকে বাচ্চা নিতে পারবে? প্রশ্নটা করে ফেলেন, উনি এখনো লাইনে আছে। জি, থ্যাংক ইউ মিস চৌধুরী আপনার প্রশ্নের জন্য। আমার কতগুলো প্রশ্ন জানতে হবে। ওনার বয়স 35 বছর বয়স, আর আপনি বললেন যে ওনার টিউবের উপরে টিউমার ছিল, টিউমার কেটে ফেলেছে। তো টিউমার যদি কেটে ফেলে থাকে, তো মানে আপনার মানে টিউব, ওভারি এগুলিও কি কেটে ফেলেছে, না এগুলি ঠিক আছে? হ্যাঁ, কিন্তু টিউমার যখন কেটে ফেলেছে তখন টিউব বা আপনার ওভারি এগুলি কি কেটে ফেলেছে? আপনি কিছু জানেন কি? ডিম্বাশয় কি ফেলে দিয়েছেন? বলছি টিউবটা নাকি ছোট হয়ে গেছে। টিউব ছোট হয়ে গেছে, তার মানে টিউব কেটে জোড়া দিয়েছে সম্ভবত। আচ্ছা, আমি ঠিক ওই যে বলছি টিউবটা নাকি একটু ছোট হয়ে গেছে, তো ওই টিউবটা। ডিম্বাশয়টি আছে, ডিম্বাশয় ফেলা হয়নি, ঠিক তাই? আর কোনো প্রশ্ন আছে? উনি মনে হয়, আমি জানি না উনি ঠিক জানে কিনা ডিম্বাশয়। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, আপনি বলুন। সাপোজ যদি ডিম্বাশয় থেকেও থাকে, উনি যেটা বললেন যে টিউবটা কেটে ফেলেছে, তো টিউব যেটা থাকে, টিউবটা বেশ লম্বা থাকে, 10 সেন্টিমিটার টিউব। ওটা যদি কেটে ফেলে তো দেখা যাচ্ছে যে দুটো ডিম্বাশয় থাকে আমাদের। তো দুটো ডিম্বাশয় এক মাসে এক ডিম্বাশয় থেকে আপনার ডিমটা বেরোচ্ছে। তো কেটে ফেললে, এখন আমি জানি না এক্স্যাক্টলি মানে সার্জিক্যাল রিপোর্টটা কি, তো ওটা কি জোড়া লাগিয়ে দিয়েছে? তাহলে যদি জোড়া লাগিয়ে দিয়ে থাকে, ওখানে কিন্তু অনেক মানে ইনফেকশন বা ইনফ্লামেশন প্রসেস হতে পারে। সেটার জন্য অনেক সময় ওই পার্টটা, আমি জাস্ট থিওরিটিক্যালি বলছি, আমি এক্স্যাক্টলি জানি না ওনার কথা, কারণ উনি তো নিশ্চয়ই সার্জিক্যাল রিপোর্ট জানেন না। তো ওই সাইডের টিউবটা প্রবাবলি বন্ধ হয়ে যেতে পারে। আমি থিওরিটিক্যালি বলছি, আবারও বলছি। তো সেক্ষেত্রে উনি যেহেতু 10 বছর চেষ্টা করেছে, কিছু হচ্ছে না, আমার মনে হয় যে ওনার উচিত হিস্টেরোসালপিঙ্গোগ্রাম করা। হিস্টেরোসালপিঙ্গোগ্রাম একটা টেস্ট, সেটা হচ্ছে যে জরায়ুর মধ্যে দিয়ে মানে ইনজেকশন দিয়ে দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে টিউব এবং এগস মানে ঠিক মতো সবকিছু কাজ করছে কিনা সেটা দেখা যাচ্ছে। এটা নাম্বার 1। নাম্বার 2, ওনার যেহেতু অনেক দিন ধরে হচ্ছে না, 10 বছর ধরে, আর যেহেতু বয়স 35-এর উপরে, ওনার তাড়াতাড়ি একজন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, তাদের সাথে যোগাযোগ করা উচিত। আমার মনে হয় যে প্রবাবলি, হয়তো সম্ভবত উনি IVF টেস্ট টিউব বেবি হয়তো ক্যান্ডিডেট। হ্যাঁ, বাট আপনার বোনকে আমার মনে হয়, যেটা আমি আপনার পরামর্শ দিতে পারি, হিস্টেরোসালপিঙ্গোগ্রাম আপনি আপনার বোনের গাইনোকোলজিস্টকে বলে দিচ্ছি। ডক্টর রহমান বলেছেন আপনার বোনের টিউবগুলো ঠিক আছে কিনা সেটি দেখার জন্য একটি টেস্ট করতে হবে ডাইয়ের মাধ্যমে, সেটি দিয়ে দেখতে হবে। টিউব যদি ঠিক থাকে অবশ্যই উনি বাচ্চা নিতে পারবেন, কিন্তু যেহেতু বয়স 35 হয়ে গেছে, ওনাকে তাড়াতাড়ি একজন ইনফার্টিলিটি ডক্টর, যারা কিনা সন্তান প্রসবের বিশারদ, তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে আছেন এখন রাশেদা, নিউ ইয়র্ক থেকে। রাশেদা, বলুন আপনার প্রশ্ন। রাশেদা, ওয়ালাইকুম সালাম। আমি আমার বিয়ের জন্য প্রশ্ন করছি। জি বলুন।
আমার 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 মেয়ের জন্য প্রশ্ন করছি। তো আমার আমার মেয়ের বিয়ে হয়েছে 1.5 বছর। জি। আমার মেয়ের বয়স হলো 21 বছর। আচ্ছা। তো ও মানে প্রথম অবস্থায় মানে ও বাচ্চা টেক কেয়ার করতে পারবে না বলে সে বাচ্চা চায়নি। আচ্ছা। কনসেপ্ট হয়েছিল সে, কনসেপ্ট হওয়ার পরে সে অ্যাবর্শন করে ফেলছে এবং 3 বার করেছে অ্যাবর্শন। আচ্ছা। হ্যাঁ, 3 বার অ্যাবর্শন করেছে। আর করেছে, করার পরে এখন সে চাচ্ছে বাচ্চা নিতে, কিন্তু তার মাসিক হচ্ছে, মানে মাসিক হয়ে যাচ্ছে, কিন্তু এখন বাচ্চা নিতে যাচ্ছে কিন্তু হচ্ছে না, তার মাসিক হয়ে যাচ্ছে প্রতি মাসে। এখন সে একটু ভয়ে আছে। আচ্ছা। আমরাও ভয়ে আছি যে বাচ্চা হবে না। আগে যে 3 বার সে প্রেগনেন্ট হয়েছিল, কত মাস সে প্রেগনেন্ট ছিল? একবার ছিল মনে হয় 2.5 মাসের, 2.5 মাস। আর বাকি দুটো? আর বাকি দুটো ছিল বাকি দুটো 1.5 থেকে 2 মাসের মতো। তার মানে 2-1.5 মাসের বেশি সে যাচ্ছে না। আচ্ছা, তার কি সব হরমোন গুলো ঠিক আছে কিনা? কনসেপ্ট পর যখন দেখলো যে কনসেপ্ট হয়ে যাচ্ছে, তখন কনসেপ্ট পর সে মানে অ্যাবর্শন করে ফেললো। আচ্ছা, ঠিক আছে। তার হরমোনাল লেভেল ঠিক আছে কিনা, থাইরয়েড লেভেল, এগুলো টেস্ট করিয়েছেন কিনা? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছে, যে ডাক্তারকেও দেখায়, টেস্ট করেছে, বলছে হ্যাঁ ঠিক আছে। কিন্তু লাস্ট যখন দেখিয়েছিল, তো ওনারা বলছেন যে ওনার মানে ওই ওভারির মধ্যে মানে একটু কি দেখতে পেয়েছে, তো সেজন্য ওইটা যাতে চলে যায়, সেজন্য ওনাকে, আমার মেয়েকে বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আর মাসিকটা রেগুলার হচ্ছিল না, ইরেগুলার হচ্ছে। তখন মানে ডাক্তার ওষুধ দিল মাসিক রেগুলার হওয়ার জন্য। এখন আপাতত মাসিক রেগুলার হচ্ছে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে না। কিন্তু বয়স মাত্র 21 বছর বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 1.5 বছর। 1.5 বছর। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 21 বছর বয়স। মিস রাশেদা। জি জি, ধন্যবাদ মিস রাশেদা আপনার প্রশ্নের জন্য। যেটা বলেছেন যে 21 বছর বয়স, 3 বার অ্যাবর্শন করিয়েছিলেন। শেষ অ্যাবর্শনটা করেছে কবে আমরা ঠিক জানি না। সাধারণত আমরা যেটা বলে থাকি গাইনোকোলজিস্ট হিসেবে, যে অ্যাবর্শন করার 3-4 মাস পরে সাধারণত বাচ্চা নেওয়া উচিত না। তো আমি ধরে নিচ্ছি 6 মাস হয়ে গেছে। তো 6 মাস বা 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে যদি আপনার মেয়ের বাচ্চা না হয় এবং মাসিকটা বলল যে ঠিক আছে, রাইট, প্রতি মাসে মাসিক ঠিক মতো হচ্ছিল, প্রথম দিকে একটু ইরেগুলার হচ্ছিল, প্রথমে ইরেগুলার হচ্ছিল, বাট শেষের দিকে বোধহয় মাসিকটা ঠিক মতো হচ্ছে, তাই না? তো আমি ধরে নিচ্ছি যে প্রতি মাসে মাসিকটা ঠিক মতো হচ্ছে এবং 1 বছর পার হয়ে গেছে। সাধারণত আমরা যেটা বলি যে 1 বছর যদি পার হয়ে যায়, তাহলে সেটা আমরা ইনফার্টিলিটি বলি, যদিও তার বয়স 21। হ্যাঁ, ইনফার্টিলিটি মানে হচ্ছে যাদের বাচ্চা হচ্ছে না, 1 বছর চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, তারপরে সেক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ফার্টিলিটি পিল দিয়ে থাকি। ক্লোমিট, সেটা সাধারণত মাসিক হওয়ার 5 দিন পরে ক্লোমিট নামে একটা পিল আছে, সেটা আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে আলাপ করতে পারেন। তারা এটা দিয়ে সহায়তা করতে পারে যে বাচ্চা হওয়ার জন্য, সেটা চেষ্টা করে দেখতে পারে। বাট সাধারণত আমরা দেখে থাকি যে দেখতে হবে যে তার অ্যাবর্শনটা কবে হয়েছে। অ্যাবর্শন যদি মাত্র 2 মাস আগে হয়ে থাকে, তাহলে অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস ওয়েট করতে হবে, কারণ আমাদের শরীরের যে হরমোনগুলো ওটা আপনার মানে নিয়ন্ত্রণ হতে একটু সময় নেয়। আচ্ছা, 5-6 মাস উচিত। আচ্ছা, তাহলে আপনি বললেন যে ইনফার্টিলিটি পিল দিলেই হয়তো তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু তার বয়স 21 এবং আমি ধরে নিচ্ছি তার কোনো মেডিকেল প্রবলেম নেই। সাধারণত এটা একটা সম্ভাবনা। আচ্ছা, খুবই চমৎকার জিনিস আমরা জানলাম। যাদের বাচ্চা হচ্ছে না, দর্শক, আপনার মেয়ের জন্য বিশেষ করে ক্লোমিট নামে একটি ফার্টিলিটি ট্যাবলেট পাওয়া যাচ্ছে। আপনার মেয়ের গাইনোকোলজিস্টের সাথে আলাপ করে জেনে নেবেন, কারণ আপনার মেয়ের বয়স মাত্র 21 বছর। আমাদের সাথে আছেন এখন শাহানুর, নিউ ইয়র্ক থেকে। শাহানুর, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি শাহানুর বেগম বলছি। জি জি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি শাহানুর বেগম বলছি। বলুন। জি, বলুন। আমার সমস্যা মানে আমি এখন আইওভি পড়ছি। আইওভি পড়েছেন? জি, হ্যাঁ, আমি আইওভি পড়ছি। জি। পড়ার পরে আমার কেন জানি মনে হচ্ছে যে আমার এখন রেগুলার ইয়েটা হয়ে যায়। আচ্ছা,
রেগুলার আপনার মাসিক তো হয়ে যায়, কিন্তু আমার দেখতেছে আমার শরীর মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওজন বাড়তেছে। আচ্ছা, আর একবার মাসিক হলে কতদিন থাকে আপনার? 4 দিন থাকে, 4-5 দিন থাকে। আচ্ছা, অস্বাভাবিক হচ্ছে না? না, অস্বাভাবিক মানে নরমাল আর কি। আচ্ছা, আর ডক্টর রহমানের প্রশ্ন আছে। হ্যাঁ, আমার একটু প্রশ্ন আছে। ওনার নাম মিস শাহানুর। মিস শাহানুর, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার যেটা প্রশ্ন, যে আপনি যে আইডিটা পড়েছেন সেটা কি আপনার 5 বছরের জন্য না 10 বছরের না জন্য? না, এটা আমার মাত্র 2 বছর হলো। এর মধ্যে আমি একবার চেক আপ করাইছি ডাক্তারের কাছে, ডাক্তার বলছে যে হ্যাঁ ঠিক আছে। না, এটা 5 বছরের আইডি না 10 বছরের আইডি? 10 বছরের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনার বয়স কত? আমার 39 বছর বয়স। 39। আপনার ওজন উচ্চতাটা একটু জানান। আমার ওজন 5 ফিট। আচ্ছা, ওজন হচ্ছে আপনার 132 ফিট। আচ্ছা, 5 ফিট এবং 132। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা হয় আইওডির মধ্যে থাকে হচ্ছে কপার, ওনারটা হচ্ছে 10 বছরের জন্য উনি বললেন। তো কপার আইওডি প্রথমত মিস শাহানুর, আপনার 3 থেকে প্রতি 3 মাস পর পর আপনার ডাক্তারের সাথে এক্সামিনেশন থাকা উচিত, কারণ মেক শিওর করতে হবে যে আইওডি স্ট্রিংটা ঠিক মতো আছে। তো এটা কিন্তু সুতোটা 2 বছর পর্যন্ত ওয়েট করা উচিত হবে না। প্রতি 3 মাস পরপর আপনার গাইনোকোলজিস্টের কাছে যাবেন। আর এখানে যেহেতু কোনো হরমোন নেই, উনি যে বলছেন মোটার কথাটা, সাধারণত এটা কিন্তু মোটা করে না। আইওডির বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে, রিস্ক বেনিফিট আছে, যেটা আমরা সাধারণত পেশেন্টকে বলে থাকি। অনেক সময় ইনফেকশন করতে পারে, অনেক সময় অ্যাবনর্মাল ডিসচার্জ করতে পারে মাসিকের রাস্তা দিয়ে, আর কিন্তু মোটা হওয়ার চান্স খুবই কম। আমার যেটা মনে হয় মিস শাহানুর, আপনার একটু এক্সারসাইজ করা উচিত। প্রতি মানুষেরই আসলে এক্সারসাইজ করা উচিত, সেটা আসলে মোটা শুকনো বলে কোনো কথা না। কিন্তু আমার যেটা মনে হয় যে কপার আইওডি এটার জন্য দায়ী না। তবে অবশ্যই 3 মাস পর পর আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত, কারণ সুতোটা আছে কিনা ঠিক মতো, কারণ সুতোটা কিন্তু অনেক সময় পড়ে যেতে পারে অথবা ফুটো হয়ে অ্যাবডোমেনে চলে যেতে পারে। সেটা কিন্তু তখন ডেঞ্জারাস জিনিস। আচ্ছা, চমৎকার ভাবে আমরা জেনে নিলাম। আমাদের সাথে এখন চলে এসেছেন নাহার, নিউ ইয়র্ক থেকে। নাহার, বলুন আপনার প্রশ্ন। আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। আমার বয়স হচ্ছে 37। আমার বিয়ে হয়েছে এবং রিসেন্ট আমার একটা বেবি আছে 2 বছরে। এই মুহূর্তে আমি কোনো বেবি নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আরো 5 years পর। তো আমি কি সেটা কি ওয়াইজ হবে কিনা এটা একটু জানার জন্য। আমার এমনি কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা সুস্থ আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য। ওনার বয়স 37, ওনার 2 বছরের বাচ্চা আছে, উনি 5 বছর বাচ্চা নিতে চাচ্ছেন না, এটা কি ওনার জন্য ওয়াইজ হবে কিনা? হ্যাঁ, চমৎকার আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার বয়স 37, আপনি যদি ভবিষ্যতে আরো বাচ্চা নিতে চান, 35-এর পরে, যেটা আমরা আগেও আলোচনা করলাম, যে সাধারণত হাই রিস্ক প্রেগন্যান্সি, হ্যাঁ, যে অ্যাবনর্মাল, যেটা ডাউন সিনড্রোম বা অটিস্টিক, এসব বাচ্চা হওয়ার চান্স সাধারণত সম্ভাবনা থাকতে পারে বেশি। তো আপনি যদি মনে করেন যে 42 বছর বয়সে আপনি বাচ্চা নেবেন, তাহলে বুঝতেই পারছেন এখন বয়স 37, 42 বা 43, তখন বাচ্চা হওয়ার চান্স আরো কমে যেতে থাকে। তারপরে হাই রিস্ক প্রেগন্যান্সি, হাই ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, সেটা মা এবং শিশুর জন্য দুজনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো আপনি যদি বাচ্চা না নিতে চান একেবারে, সেটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু 5 বছর পরে যদি বাচ্চা নিতে চান, সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার মানে আমরা জেনে নিলাম, আসলে দর্শক আপনাদের জন্য ডক্টর রহমান বলেছেন, আসলে আমরা যারা সন্তান নিতে চাচ্ছি 35-এর পর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফ্যামিলি কমপ্লিট করে ফেলা উচিত, কারণ অনেক রকমের রিস্ক এখানে চলে আসে। আমাদের সাথে আছেন এখন মাহমুদা, নিউ ইয়র্ক থেকে। মাহমুদা, বলুন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার বয়স 43। জি জি। আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আচ্ছা। তো আমার ওজন? ডায়াবেটিস আছে এবং অ্যাজমা আছে। আচ্ছা। আমার অ্যানিমিয়াও আছে। তারপর আমার একটু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, মানে মেজর ডিপ্রেশন আছে। জি। তো আমি ল্যান্টাপ্রো, ক্লোনোপিন এবং এমবিএন খাচ্ছি। আচ্ছা। তো আমার বয়স 43। জি। ওজন কত আপনার? ওজন হচ্ছে
135 পাউন্ড। আচ্ছা 135। আচ্ছা আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যেহেতু আমার বয়স 43, জি, আমার অনেকগুলা শারীরিক প্রবলেম আপনাকে বললাম, মানসিক প্রবলেমও বললাম, জি, কিন্তু এই অবস্থায় আমার মানে আমার বিয়ে হয়েছে দেরিতে 41 বছর বয়সে। আচ্ছা, তো আমি এখন কি বেবি নিতে পারি? আচ্ছা আপনার বলবেন। আচ্ছা এখনো আপনার বেবি নেই, 41-এ বিয়ে হয়েছে, এখন 43। ঠিক আছে, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমি একদম মানে খুব সাফার করছি আর কি, একদম নির্যাতিত। আচ্ছা একটু জিজ্ঞেস করিনি, আপনি কি গত 2 বছরে চেষ্টা করেছেন বেবি নিতে? না না, 2 বছরে চেষ্টা করতে পারি না, কারণ আমার হাজবেন্ড বাংলাদেশে ছিলেন। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনার আরেকটি প্রশ্ন ডক্টর রহমান করছেন, আপনার হাজবেন্ডের বয়স কত? ওনার বয়স 38। আচ্ছা চমৎকার একটি প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার একটি প্রশ্ন। মিস মাহমুদা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যেটা আলোচনা করেছি আমাদের এই টপিকসের মাধ্যমে যে যত বয়স বাড়তে থাকে 35-এ তত সমস্যা বাড়তে থাকে। আর আপনার যে বাচ্চা হবে না আমি সেটা বলছি না, কিন্তু সমস্যা আছে অনেক। যেমন প্রথমত আপনার মানসিক যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলোর কিন্তু সাইড এফেক্ট আছে। ডিপ্রেশনের জন্য এটা ক্যাটাগরি এক্স বা ডি। হ্যাঁ, মানে হচ্ছে বাচ্চার উপর ক্ষতি করতে পারে, ক্ষতি করতে পারে। সাপোজ সে যদি প্রেগন্যান্টও হয় ওই ওষুধগুলো কিন্তু ক্ষতি করতে পারে। হ্যাঁ, তারপরে তার যেহেতু ডায়াবেটিস, সো যেটা হয় যে বাচ্চা ভ্রূণেই কনজেনিটাল অ্যাবনরমালিটি হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, জন্মগত সমস্যা হতে পারে, তার হার্টের সমস্যা হতে পারে, তার আরো বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হতে পারে বাচ্চার। হ্যাঁ, তো এই জিনিসগুলো ধ্যান রাখতে হবে। তারপর দেখা যাচ্ছে যেহেতু সে ডায়াবেটিস অনেক সময় মিসক্যারেজ হয়ে যেতে পারে, আচ্ছা শুরুতেই শেষ হয়ে যেতে পারে দুর্ভাগ্যবশত। তারপরে যেটা আমি আগেও বলেছি যে আনফরচুনেটলি মহিলাদের জন্য 28-এর পর থেকে প্রতি মাসে কনসিভ বা বাচ্চা হওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যেতে থাকে। 43-40-এর পর থেকে তো আরো আস্তে আস্তে কম হতে থাকে। তো আমি বলছি না আপনার হবে না, আপনি যদি চেষ্টা করছেন, আপনার ক্ষেত্রে 43 বছর বয়স, আপনি যদি 4-5 মাস চেষ্টা করছেন এবং যদি কিছু না হচ্ছে, আমার মনে হয় আপনি 70 ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আপনি চলে যান। তারা হয়তো আপনাকে টেস্ট টিউব বেবি বা বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনার হাজবেন্ডের স্পার্ম কিরকম সেটাও আমাদের জানতে হবে। তো ইনফার্টিলিটি স্পেশালিস্ট যেটা, যে বিশেষজ্ঞ বাচ্চার ব্যাপারে, তারা হয়তো আপনাকে স্পার্ম এবং আপনার ডিম্বাশয়টা ঠিক আছে কিনা, স্পার্ম মানে শুক্রাণু এবং ডিম্বাণুটা ঠিক আছে কিনা সেটা দেখে সেই হিসাবে অনেক সময় আছে যে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, স্পার্মটা বা শুক্রাণুটা ভিতরে ঢুকিয়ে দিল হ্যাঁ জরায়ুর মধ্যে, এটা একটা প্রক্রিয়া, অথবা টেস্ট টিউব বেবি তো আছে। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার আমরা জিনিস জেনে নিলাম। দর্শক মাহমুদা, আপনার জন্য সুখবর, আপনি তাড়াতাড়ি চেষ্টা করতে থাকুন এবং 2-3 মাস অথবা 4 মাসের মধ্যে না হলেই একজন ইনফার্টিলিটি ডক্টরের কাছে চলে যান, আপনাকে অনেক কিছু উপায় ওনারা জানিয়ে দেবেন। ডক্টর রহমান, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। সহজ করে যদি আজকে আমাদের যে বিষয়টি ছিল অ্যাবনর্মাল ব্লিডিং হলে কি করা উচিত, আপনি যদি একটু সহজভাবে বলে দেন। আসলে ডক্টর নাসরিন কাদের, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একটা চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। কথা বলতে বলতে আমি ঠিক বুঝেও উঠিনি, দর্শকদের সাথে এত আনন্দ লেগেছে যে বুঝতেই পারিনি আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমি শুধু দর্শক আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে আমরা বারবার ওজন এবং ব্লাড প্রেশার এই জিনিসগুলা বেশ চিন্তা ভাবনা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ব্লাড প্রেশার, একটা মানুষের যদি আপনার ব্লাড প্রেশার, ওজন, আপনার কোলেস্ট্রল কত, এই জিনিসগুলো জানেন, তাহলে আমার মনে হয় যে নট অনলি আপনারা বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেম থেকে, হার্ট প্রবলেম এসব থেকে আপনারা পরিত্রাণ পাবেন। মহিলাদের যে বিষয়ক সমস্যাগুলো আছে, যেমন অস্বাভাবিক রক্তক্ষরণ বা ইনফার্টিলিটি, পলিসিস্টিক ওভারি, এই জিনিসগুলো থেকেও পরিত্রাণ পাবেন। কারণ দেখা যাচ্ছে যে যেসব মহিলারা মুটিয়ে যাচ্ছেন তাদের কিন্তু অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে এবং তাদের ইনফার্টিলিটির সমস্যা হচ্ছে, বাচ্চা নিতে পারছেন না, কনসিভ করতে পারছেন না। এবং মহিলাদের জন্য আপনাদের জন্য আমার বিশেষ অনুরোধ, প্রতি বছরে অ্যাটলিস্ট বছরে একবার আপনারা যদি গাইনোকোলজিস্টের কাছে যান এবং পুরো শরীরটা চেক আপ করেন, মেক শিওর করেন যে আপনাদের জরায়ুতে কোনো ক্যান্সার নেই, কোনো ইনফেকশন নেই, মাসিক ঠিক মতো আছে, আমার মনে হয় অনেক সমস্যা থেকে আপনারা
মহিলাদের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর মঞ্জিলা আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে চমৎকার একটি বিষয় উপস্থাপন করার জন্য। দর্শক, আজ আমরা ডক্টর মঞ্জিলা রহমানের কাছ থেকে জেনে নিলাম অ্যাবনর্মাল ব্লিডিং অথবা মহিলাদের অস্বাভাবিক রক্তক্ষরণ বলতে কি বোঝায়। আমরা জেনে নিলাম আমাদের যদি সপ্তাহে 7 দিনের বেশি রক্তক্ষরণ হয় এবং অথবা 8 থেকে 10-12 বার প্যাড পরিবর্তন করতে হয় এবং খুব ভারী হয়, আমাদের দৈনন্দিন জীবনে বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন আপনার অবশ্যই এখন ডাক্তারের কাছে চলে যাওয়ার সময় হয়েছে। আর যাদের মাসিক বন্ধ হওয়ার পরও রক্তক্ষরণ হচ্ছে তাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে চলে যেতে হবে, কারণ সেই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আর অস্বাভাবিক রক্তক্ষরণ থেকে যেই জিনিসটি বেশি হয় সেটি হচ্ছে এনিমিয়া অথবা রক্তশূন্যতা, এবং রক্তশূন্যতা হলে আমরা দুর্বল হয়ে পড়ি, মেজাজ খিটখিটে হয়, অবসাদ ফিল করি, আমাদের দৈনন্দিন জীবন, কর্মজীবন এবং পারিবারিক জীবন বাধাগ্রস্ত হয়। কাজেই আসুন আমরা আমাদের নিজেদের শরীরকে জানি এবং সচেতন হয়ে ডাক্তারের পরামর্শে চলে যাই। দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আগামী সপ্তাহ আবার দেখা হবে আরেকটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নাসরিন কাদের আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।